তো বের হও। তিয়াশা চোখ নামিয়ে ইতস্তত করতে লাগলো। ও জানে বের হলে নির্ঘাত বকা খাবে। প্রয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। শুনতে পাচ্ছ না? তিয়াশা উপায়ন্তর না দেখে অবশেষে জড়সড় হয়ে বের হলো। দাঁড়ালো বাথরুমের পাশের দেয়াল ঘেঁষে। ওকে দেখা মাত্রই প্রয়াসের চোখ চরক উঠে গেল। শাড়ি খুলে ওড়নার মতো জড়িয়ে বের হয়েছে সে। প্রয়াস আগাগোড়া দেখে নিয়ে কড়া গলায় বলল। শাড়ি খুলেছো কেন? পাগল তুমি? তিয়াশা হাসার চেষ্টা করলো, একটু পরিস্থিতি ঠান্ডা করার প্রচেষ্টা মাত্র, কারণ সে জানে তার দ্বারা অকাজ হয়েছে একটা। এখন এত রাতে আমি রেখাকে কোথায় পাবো? চোখ পাকিয়ে বলল প্রয়াস। তিয়াশার মুখটা চুপসে গেল। দোষী মুখভঙ্গিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো সে। ভারী বিপদে পড়ে গেল প্রয়াস। এই মেয়ে এত ঝামেলা বাঁধায় কেন? অফিসের কাজ সেরে এসে বাসাতেও শান্তি নেই। উপায়ন্তর না পেয়ে নিজের কাবার থেকে একটা শার্ট নিয়ে ধরিয়ে দিল প্রয়াস। দাঁতে দাঁত চিপে বলল। এটা পরে বের হও, যাও। তিয়াশা ভ্রুকুটি করে তাকালো শার্টের দিকে। এটাই পরতে হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল প্রয়াস। তিয়াশা নিল শার্টটা। বাথরুমে ঢুকে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাহিরে। আর ওকে দেখা মাত্রই বেশ থমকালো প্রয়াস। চওড়া কাঁধ আর প্রশস্ত গলা বিশিষ্ট ধূসর রঙের শার্টটা অতিরিক্ত ঢিলে ঢালা হয়েছে তিয়াশার গায়ে। কাঁধ গলার এক পাশ থেকে ওপাশ থেকে হেলে পড়ছে বারবার। তিয়াশাও ঠিক করছে, কিন্তু লাভ হচ্ছে না। গলা থেকে কাঁধের অংশ উন্মুক্ত করে দিয়ে বারবার গড়িয়ে পড়ছে। সবচেয়ে নিষিদ্ধ অংশে চোখ পড়তে প্রয়াস অগোছালোভাবে চোখ সরিয়ে নিল তিয়াশার দিক থেকে। অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। বেহা এমনকে সায় দিতেও আর তাকালো না তিয়াশার দিকে। এদিক ওদিক তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে চট করে বিছানায় শুয়ে পড়ল উল্টো পাশ ফিরে। এমন কঠিন পরিস্থিতিতে তাকে জীবনে কখনোই পড়তে হয়নি। এই মেয়েকে সাহায্য করে যে এমন বিপদে পড়তে হবে তাই জীবনে কল্পনাও করেনি প্রয়াস। তিয়াশা গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল প্রয়াসের পাশে। কপালে ভাঁজ পড়ে গেল প্রয়াসের। মেয়েটা এত নির্দ্বিধায় বিশ্বাস করে কেন ওকে? এত অবুঝ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নড়ে চড়ে চোখ বন্ধ করলো প্রয়াস। কিন্তু বন্ধ চোখের সামনে কিছুক্ষণ আগের দৃশ্য ভাসতেই চোখ খুলে ফেলল। হাঁসফাঁস লাগছে খুব, গরমে শরীর ঘামছে। জোর করে ঘুমানোর চেষ্টা করেও লাভ হলো না। যতবার চোখ বন্ধ করছে ততবারই সব এলোমেলো হয়ে যাচ্ছে। প্রয়াস মুখ দিয়ে বড় করে কয়েকবার শ্বাস নিতে নিতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। উঠে বসে তিয়াশার দিকে না তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল। চুপচাপ ঘুমাও এখানে, আমি ওই রুমে যাচ্ছি, ভুলেও আসবা না। কথাটা বলে বিন্দুমাত্র দেরি না করে বেরিয়ে গেল প্রয়াস। ভ্রু কুচকে গেল তিয়াশার। সেও বিছানা ছেড়ে উঠে চলে গেল পাশের রুমে। কিন্তু ভেতরে ঢুকতে পারল না, কারণ প্রয়াস ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তিয়াশা যে আসবে সেটা হয়তো ওর জানাই ছিল। তিয়াশা কপাল কুচকে দরজা ধাক্কাতেই প্রয়াস ওপাশ থেকে বলল। ওই রুমে যাও। তিয়াশা শুনল না, সে এখানেই ঘুমাবে। তিয়াশা আরো কয়েকবার দরজা ধাক্কাতেই প্রয়াস আটসাট স্বরে ধমকে উঠল। আরেকবার দরজা ধাক্কালে কালকেই তোমাকে হোস্টেলে পাঠাবো। মুখটা ম্লান হয়ে গেল তিয়াশার। আধার নেমে এলো যেন। অশ্রুতে টইটুম্বুর হয়ে গেল চোখ দুটো। চুপচাপ ভিজে চোখে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল দরজার কাছে। আর দরজা ধাক্কালো না, শব্দও করলো না। এমনকি সারা রাত ওভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। পা ভেঙে আসলেও বসলো না। প্রয়াস অনেক অবাক হয়ে গেল সকালে ওকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। বিস্ময়ে হা হয়ে গেল মুখটা। তোমার মাথা খারাপ? এখনো এখানে দাঁড়িয়ে আছো? তিয়াশা চোখ তুলে তাকালো না। গোমরা মুখে মাথা নুইয়ে আঙ্গুল খুঁড়তে লাগলো। প্রয়াসের উপরে খুব অভিমান হয়েছে ওর। একবারের জন্য সে কাল রাতে দরজাটা খুলেনি, দেখতেও আসেনি। এত নিষ্ঠুর। আবার হোস্টেলেও দিয়ে দিতে চেয়েছে। তিয়াশার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল প্রয়াস। মেয়েটা সত্যিই ভারী অদ্ভুত। একে আজই ডাক্তারের কাছে নিতে হবে। পাগলামি চিকিৎসা শীঘ্রই করা উচিত। এই নিয়ে 6বার ফাইলগুলো রেডি করেছে ক্যান্ডেল। এর আগে 5বারই বাতিল করেছে ইভান। লোকটা যে প্রতিশোধ নিচ্ছে এটা বুঝতে বাকি নেই আর। সহ্য শক্তি সীমা অতিক্রম হয়ে গেছে ওর। মনে মনে ঠিক করে নিয়েছে যে এবার বাতিল করলে মুখ বুজে সহ্য করবে না, উচিত কথা শুনিয়েই ছাড়বে। দরকার হলে চাকরিও ছাড়বে। ক্যান্ডেল নক করে ঢুকলো ভিতরে। ইভান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো একবার। মাথা নেড়ে সম্মতি দিয়ে বসতে ইশারা করলো ক্যান্ডেলকে। ক্যান্ডেল বসলো। থমথমে মুখে এগিয়ে দিল ফাইলগুলো। তারপর অপেক্ষা করতে লাগলো ফাইলগুলোর বাতিল হওয়ার। কারণ লোকটার পরিকল্পনায় হলো ওকে হয়রানিতে রাখা। সাথে অসভ্যতা তো আছে। সেদিনের গাড়ির ঘটনা জীবনেও ভুলতে পারবে না ও। চিন্তা করলেই তো গা কেমন শিওরে ওঠে। ইভান মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করতেই ভ্রু কুচকালো ক্যান্ডেল। তাকালো তিরিক্ষি নজরে। হয়নি। কি করছো এসব? বারবার একই ভুল। বিরক্তিমাখা কণ্ঠে বলল ইভান। চোয়াল শক্ত হয়ে গেল ক্যান্ডেলের। হাত মুষ্টিবদ্ধ করে রাগী স্বরে কটাক্ষ করে বলল। হয়নি নাকি আমাকে হ্যারাস করার জন্য উপায় এসব? সরু চোখে তাকালো ইভান। ক্যান্ডেল কড়া চোখে তাকিয়ে আরো বলল। আমার ওপর রিভেঞ্জ নিতেই এই ধরনের চিপ কাজ? এমন হলে আমি নিজেই তোমার সাথে কোনো রকমের কাজ করতে চাই না। ইভান শুনলো ওর কথা, তারপর হাসলো তাচ্ছিল্যের সাথে, যা দেখে আরো খেপলো ক্যান্ডেল। তোমার এমনটা মনে হয়?
তাচ্ছিল্যের হাসিটা ধরে রেখে বলল ইভান। ক্যান্ডেল রুক্ষ দৃষ্টিতে তাকালো। ইভান ফাইল খুলে ক্যান্ডেলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই প্রজেক্ট বাঙালি ট্রেডিশনের ওপর ভিত্তি করে, যার বিন্দুমাত্র চিহ্নও তোমার কাজে আমি পেলাম না, 6 বারের একবারও না। অবশ্যই এতে তোমার দোষ নেই। আর কি, আমি বুঝিনি যে তোমার বাঙালিয়ানার সম্পর্কে জ্ঞান বা ধারণা কোনোটাই নেই। জানলে আমি নিজেই রিজেক্ট করে দিতাম, অন্য কাউকে নিতে বলতাম। ক্যান্ডেল অবাক চোখে তাকালো। আমি ভেবেছিলাম প্রথমবারের পর আর ভুল হবে না, বাট তুমি যে রেভেঞ্জ টাইপ কিছু ভেবে কাজে ফোকাস করছো না, সেটা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি হেল্প করার জন্য কাউকে বলে দিতাম, যাদের বাঙালি ট্রেডিশন বা কালচার সম্বন্ধে ধারণা আছে। পরোক্ষ অপমানে মুখটা বর্ণহীন হয়ে গেল ক্যান্ডেলের। লজ্জাবোধ হলো বেশ। ইভান দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপের স্ক্রিনের দিকে ফিরল। কিবোর্ডে কিছু টাইপ করে গুগল ঘেটে কিছু বের করে ল্যাপটপটা ক্যান্ডেলের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এগুলো দেখো, আশা করি বাঙালিয়ানা সম্পর্কে ধারণা আসবে। ক্যান্ডেল চুপসানো মুখে তাকালো। ইভান এগিয়ে দিল ল্যাপটপটা। ক্যান্ডেল দেখলো আর নিজের গাফিলতি ভালোভাবেই বুঝলো। নিজের এত বড় বোকামি কল্পনাও করতে পারেনিও। সব ভুল শুধরে ক্যান্ডেল এবার কাজটা করে উঠতে পারলো, একবার চেষ্টাতেই পারলো, কারণ ইভান এবার আর বাতিল করলো না। এটা হয়েছে বলে ফাইনাল করে দিল। খুব বড় একটা ঝামেলা ঘাট থেকে নেমে গেল যেন। আর এই খুশিতে ক্যান্ডেলের কোম্পানির মালিক ডিনার অফার করলেন শুধু প্রজেক্টের কর্মচারীদের জন্য। সবাই ডিনারের জন্য কাছে পিঠের একটা 5 স্টার হোটেলে এলো। যদিও ডিনারে আসার বিন্দুমাত্র ইচ্ছেও ক্যান্ডেলের ছিল না, তাও ভদ্রতার খাতিরে আসতেই হলো। একটা বড় টেবিলে সবাই বসলো। খাবারের অর্ডার করে শুরু করলো কথাবার্তা। আদনান জুবের খুব হাস্যরসিক মানুষ হওয়ার সবাই বেশ খোশ গল্প শুরু করলো। হাসাহাসি হই হট্টগোলে মেতে উঠলো প্রায় সবাই। ডিনার শেষ হলো এক পর্যায়ে। সবাই প্রস্তুতি নিতে লাগলো বাসায় ফেরার। ক্যান্ডেল কিছু একটা বলে আগেই বেরিয়ে এলো। আর বের হতে গিয়ে চোখ আটকালো হাতের ডানে তার প্রাক্তন পিয়াসের দিকে। চোখাচোখি হলো দুজনারই। স্থির শীতল চাহনিতে চেয়ে রইল ক্যান্ডেল। বুকের মধ্যভাগে তোলপাড় শুরু হলো মনে হয়। পিয়াস গোপন নিঃশ্বাস ফেলে চোখ সরালো। ক্যান্ডেলকে এড়িয়ে চলে যেতে লাগলো অন্যদিকে। হতভম্ব হয়ে গেল ক্যান্ডেল। কপালে ভাঁজ পড়ল অবিশ্বাসে। সত্যিই মানুষ রাতারাতি রং বদলায়। পিয়াসই সেই প্রমাণ। সেদিনের পর থেকে আর যোগাযোগই রাখেনি পিয়াস। কিন্তু জবাবদিহিতা তো করতেই হবে। এভাবে এড়িয়ে যেতে দেবে না ক্যান্ডেল। ক্যান্ডেল দ্রুত পদে এগিয়ে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে গেল পিয়াসের। ফলে দাঁড়িয়ে পড়তে হলো পিয়াসকে। নির্বিকার ভঙ্গিতে তাকালো ক্যান্ডেলের দিকে। পালাচ্ছ? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ক্যান্ডেল। পিয়াস দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হালকা বিরক্তি ভরা চাহনিতে চেয়ে বলল, দেখো ক্যান্ডেল, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, তুমিও কথা বাড়িও না। বলেই পাশ কাটিয়ে চলে গেল পিয়াস। পুনরায় এড়িয়ে যাওয়ায় দাঁত কিরমির করলো ক্যান্ডেল। রাগে গা জ্বলে যেন। আবারও এগিয়ে গেল। পিছন থেকে পিয়াসের কলার ধরে টেনে ঘুরালো নিজের দিকে। অবাক হয়ে তাকালো পিয়াস। আশেপাশে 2-1 লোকও তাকালো। ক্যান্ডেল রকচটা ভঙ্গিতে বলল, এড়িয়ে কেন যাচ্ছ আমাকে? এড়িয়ে কেন যাচ্ছ আমাকে? নাকি সত্যি নীরার সাথে রিলেশনে জড়িয়েছো? পিয়াস শান্তভাবে তাকিয়ে ক্যান্ডেলের হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল। স্বাভাবিকভাবেই উত্তর দিল। হ্যাঁ, একই প্রশ্ন কতবার করবার? হতবাক হয়ে গেল ক্যান্ডেল। হ্যাঁ, মানে তুমি এতটা নিচে কি করে নামতে পারলে? লজ্জা করেনি আমার সাথে রিলেশনে থাকাকালীন অন্য মেয়ের সাথে মেলামেশা করতে? পিয়াস অবজ্ঞাসূচক ভাবের সাথে বলল, না, করিনি। এখনো যে কেন আমার পিছনে পড়ে আছো তুমি, বুঝি না। হতভম্ব হয়ে তাকালো ক্যান্ডেল। তুমি আমার টাইপের না, বুঝেছো? এজন্যই যে আমার টাইপে তার সাথেই জড়িয়েছে। এখন শুধু শুধু আমাকে বিরক্ত করো না তো, অসহ্য লাগে আমার এইসব যত সব। কথাটা বলেই চলে গেল পিয়াস। থম মেরে দাঁড়িয়ে রইল ক্যান্ডেল। শেষ কথাগুলো বুকের মধ্যেও আঘাত হানলো যেন। মাথাটা শূন্য হয়ে গেল একদম। রিলেশনে 3 বছর এসে পিয়াস বলছে সে ওর টাইপের না। টাইপের না হলে 3 বছর কিভাবে সম্পর্কে ছিল? তখন এটা মনে হয়নি? তখন অসহ্য লাগেনি? বিরক্ত লাগেনি? অনুভূতিহীন হয়ে পড়তেই এক হাতে দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়ালো ক্যান্ডেল। চোখ ঝাপসা হয়ে এলো। কয়েক মুহূর্তের মধ্যেই গালে গড়িয়ে পড়লো অশ্রু। আশেপাশের কয়েকজন আর চোখে দেখতে লাগলো ওকে। ক্যান্ডেল না তাকিয়েও বুঝলো ব্যাপারটা যে সত্যি কতটা লজ্জাজনক আর অপমানের, তাও বুঝলো। হয়তো অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকলে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেত। এতটা অসহায় আগে কখনোই লাগেনি ওর। ক্যান্ডেল হতাশ হয়ে মাথা নড়ালো। আরও 1 ফোঁটা জল গড়িয়ে যেতে ওর মাথাটা কেউ কোট দিয়ে ঢেকে দিল। অবাক হয়ে গেল ক্যান্ডেল। বার কয়েক চোখ পিটপিটিয়ে মুখ তুলতেই বেকুব বনে গেল। ইভান পকেটে হাত গুজে ভাবলেশীন নির্লিপ্ত কণ্ঠে বলল, You look pathetic. ইভানের কথায় ভ্রু কুঁচকে গেল ক্যান্ডেলের। শেষ পর্যন্ত কিনা এই কাপুরুষটার সামনেই পড়তে হলো। সব নিশ্চয়ই দেখেছে, এজন্যই অপমান করতে এসেছে ভেবে রাগ হলো ক্যান্ডেলের। ফোঁস করে নিঃশ্বাস ফেলে গমগমে গলায় বলল, মজা করতে হলে অন্য কারোর সাথে করো, আমি মোটেও মুড নেই। You should know how to ignore. মানে? কপাল কুঁচকে বলল ক্যান্ডেল। নিজেকে হাসির পাত্র না বানিয়ে বাসায় যাও।
বাঁকা চোখে তাকালো ক্যান্ডেল। এই লোক ওকে বাসায় যেতে বলার কে? আমার ইচ্ছা হলে যাব, তোমার কি? এমন বাঁকা কথায় ভ্রু কুচকালো ইভান। কাল মিটিং আছে, টাইমলি প্রেজেন্ট থাকতে হবে। আমি সব সময় টাইমলি থাকি। আগ্রাসী উত্তর দিয়ে ক্যান্ডেল কোটটা মাথা থেকে তুলে ধরিয়ে দিল ইভানের হাতে। তারপর গটগট করে হেঁটে ঢুকে গেল সামনের ক্লাবটাতে। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভান। এগিয়ে গিয়ে ঢুকতে অবাক হয়ে গেল। ক্যান্ডেল ককটেলের বোতল থেকে পানীয় গ্লাসে ঢালতে ঢালতে একবার তাকালো ইভানের দিকে। তারপর চোখ ঘুরিয়ে চুমুক বসালো গ্লাসে। ভ্রুদয়ে ভাঁজ ফেলে তাকিয়ে রইল ইভান। মেয়েটার কমন সেন্স এতটা কম কি করে হয়? এত রাতে একা ড্রিঙ্ক করছে। দেখতে দেখতে পুরো বোতল শেষ করলো ক্যান্ডেল। আরেকটা অর্ডার দিল, ওয়েটার দিতে চাইলো না, কিন্তু ক্যান্ডেল নেশা হয়ে যাওয়ার দরুন ঝামেলা শুরু করে দিল মেয়েটার সাথে। এক পর্যায়ে বাধ্য হয়ে দিতেই হলো তাকে। ইভান ফোনে কথা বলতে বলতে খেয়াল করলো সবই। কথা শেষে এসে দাঁড়ালো ওর পাশে। আসক্তিহীন মুখভঙ্গিতে বলল, মাথা ঠিক আছে তোমার? ক্যান্ডেল চোখ মুখ কুচকে ফেললো। চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। বিরক্তিমাখা জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। সমস্যা তোমার মাথায়। কপালে গাঢ় ভাঁজ পড়ল ইভানের। মেয়েটা আরেকটা বোতল সামনে এনে রাখতে ইভান বলল, এটা নিয়ে যান, আর লাগবে না। লাগবে। সাথে সাথে তীব্র কণ্ঠে বলে উঠল ক্যান্ডেল। মেয়েটা হাত বাড়িয়ে গুটিয়ে নিল। ইভান চোখের ইশারায় নিতে বলতে সে আবার হাত বাড়ালো। ক্যান্ডেল সাথে সাথে বোতল ধরে নিয়ে বলল, বলেছি না, না। কড়া চোখে তাকালো ইভান। ক্যান্ডেলকে বলল, ফেরত দাও। দিব না। অসুস্থ মস্তিষ্কের মানুষদের মতো কাজ করছো তুমি। মুখটা কুচকে ফেললো ক্যান্ডেল। ক্রূর চোখে তাকিয়ে বলল, কি আমি অসুস্থ? হ্যাঁ, আপনি নিয়ে যান এটা। কর্মরত মেয়েটাকে পুনরায় বলল ইভান। তবে সে নিতে আসতেই ক্যান্ডেল না। বলে চেঁচিয়ে উঠল। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে চেয়ে রইল হ্যাবলার মতো। কি করবে বুঝে উঠতে পারল না। ক্যান্ডেল বোতলে চুমুক বসাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভান। ক্যান্ডেল ওটাও শেষ করলো। ক্যান্ডেল খালি বোতল নেড়ে চেড়ে দেখে শব্দ করে রাখলো টেবিলে। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল চেয়ারে। মেয়েটা রামানো গলায় ইভানকে বলল, এই ছেলেটা একটা অসভ্য। আমাকে আমাকে বলে কিনা 34। অবাক হয়ে তাকালো ইভান। মেয়েটা বুঝতে না পেরে তাকালো ইভানের দিকে। ক্যান্ডেল ইভানের দিকে ক্রুদ্ধ নজরে তাকিয়ে কড়া গলায় বলে উঠল, আমার 34 হোক আর 44, তোমার কি? হ্যাঁ, আবার বলে। ইভান সেকেন্ডের মধ্যে এগিয়ে এসে মুখ চেপে ধরলো ক্যান্ডেলের। দাঁতে দাঁত চিপে বলল, শারাপ। ক্যান্ডেল মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করে হাত সরাতে ব্যস্ত হয়ে পড়লো। হাত পা ছুড়াছুড়িও করতে শুরু করলো। ইভান মুখ চেপে রেখেই মেয়েটাকে বলল। আপনি যান। মেয়েটা মাথা নেড়ে দ্রুত স্থান ত্যাগ করলো। ইভান ক্যান্ডেলের দিকে রাগত চোখে তাকিয়ে বলল, কমন সেন্স সত্যি কম তোমার। চুপচাপ বসো, একদম শব্দ করবে না। ক্যান্ডেল শুনলো না। মুখ ছেড়ে দিতে পুনরায় চেঁচামেচি শুরু করে দিল। আশেপাশের মানুষ তাকাতে লাগলো ঘুরে ঘুরে। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল ইভান। ক্যান্ডেলে যে প্রচুর নেশা হয়ে গেছে সেটা বুঝতে আর বাকি রইল না। সেদিনের মতো আজও এমে মান সম্মান ডুবিয়েই ছাড়বে। ইভান ক্যান্ডেলের হাতের বাহু চেপে ধরে টেনে দাঁড় করালো ওকে। ক্যান্ডেল ব্যথাতুর শব্দ করে চোখটা পুরোদমে কুঁচকে তাকালো ইভানের দিকে। বাসা কোথায় তোমার? বাসায় চলো চুপচাপ। ক্যান্ডেল হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে গমগমে গলায় বলল, যাব না, এখানে থাকবো। উফ, ছাড়ো। হাত মোড়ামুড়ি করতে ছেড়ে দিল ইভান। ক্যান্ডেল ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেল ফ্লোরে। কোমরের ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। ইভানের দিকে মারমুখো ভঙ্গিতে তাকিয়ে বলল, অসহ্য লোক। ইভান তাকালো নিরপেক্ষ দৃষ্টিতে। মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখতে রাখতে ক্যান্ডেলকে বলল, বাসা কোথায়? যাব না। এদের সবাইকে তোমার আসল চেহারার কথা বলেই ছাড়বো। গাড়িতে কি করেছো ওইটাও সব বলবো। কথাটা বলে আবার হুলুস্থুল শুরু করলো ক্যান্ডেল। মেজাজটা বিগড়ে গেল। মাথা ঠান্ডা করলো ইভান। ওর চেঁচামেচির মাঝে পুনরায় ওকে টেনে দাঁড় করিয়ে ক্লাবের বাইরে নিয়ে এলো জোর করে। ক্যান্ডেল হাত মোড়ামুড়ি শুরু করতে সরাসরি কাঁধে তুলে নিল ওকে। আমি যাব না বলেছি না, নামাও আমাকে। পিঠে আঘাত করতে করতে বলল ক্যান্ডেল। ইভান একদম বাইরে নিয়ে এসে নিজের গাড়ির সামনে নামালো ওকে। ক্যান্ডেল গাড়ি ধরে দাঁড়ালো কোনো মতে। মাথা ঘুরছে প্রচন্ড। টাইম ওয়েস্ট করাচ্ছ তুমি। বাসা কোথায় সেটা বলো। কপাল কুঁচকে বলল ইভান। ক্যান্ডেল উত্তর দিল না। চোখ পিটপিটিয়ে তাকানোর চেষ্টা করলো ইভানের দিকে। কি জিজ্ঞেস করছি? ভ্রুকুটি করে প্রশ্ন করতেই হেলে পড়ল ক্যান্ডেল। হকচকিয়ে উঠে ধরে নিল ইভান। ক্যান্ডেল তাকালো সরু চোখে। আস্তে করে বিড়বিড়িয়ে বলল, কিছু যা শোনা গেল না। ইভান আরো কয়েকবার ঠিকানা জিজ্ঞাসা করলো। লাভ হলো না। মেয়েটা যত সব প্রলাপ বকছে। ভারী বিপদে পড়ে গেল ইভান। কয়েক সেকেন্ড জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কি করবে। অবশেষে উপায়ন্তর না দেখে গাড়িতে বসালো ওকে। ড্রাইভিং সিটে এসে বসে স্টার্ট দিল গাড়ি। বিষয়টা খানিক দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে দেখলো পিয়াস। হতভম্ব হয়ে গেল পুরো দস্তুর। তবে এগিয়ে যাওয়ার আগে এই গাড়িটা বেরিয়ে গেল পার্কিং লট থেকে।
ক্যান্ডেলকে গেস্ট রুমে শোয়ালো ইভান। কাঁধ গড়িয়ে যাওয়া জামার অংশ কাঁধে তুলে দিতে চোখ পিটপিটিয়ে তাকালো ক্যান্ডেল। আধখোলা চোখে ইভানকে দেখে খানিক কপাল কুচকালো। অনেক ধীর গলায় বিড়বিড়িয়ে বলল, পারভার্ট। ভ্রু কুচকালো ইভান। আরও কিছু বিড়বিড়িয়ে আস্তে আস্তে পুনরায় চোখ বন্ধ করে ফেললো ক্যান্ডেল। ইভান নিজের কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে নিতেই আবার পিটপিটিয়ে চোখ খুলে তাকালো ক্যান্ডেল। ইভান হাতটা নামিয়ে রাখতে না রাখতে ক্যান্ডেল ওর কলা চেপে ধরলো। অবাক হয়ে গেল ইভান। আমাকে অপমান করার সাহস কে দিল তোমাকে? জড়ানো গলায় অভিযোগ করলো ক্যান্ডেল। আরও বলল, আমি মোটেই কাজের না, আমি কিছু পারি না। আমি পারি, আমার যথেষ্ট যোগ্যতা আছে। এক্সট্রা কথা না বলে ঘুমাও। ইভান গম্ভীর চোখে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিল। ক্যান্ডেল চোখ কুচকালো। আরও কিছু বললেও ইভান পাত্তা না দিয়ে বেরিয়ে গেল রুমটা থেকে। বাহির থেকে লাগিয়ে দিল দরজাটা। মেয়েটাকে কোনো বিশ্বাস নেই, সেদিনের মতো কিছু করেও বসতে পারে। তাছাড়া এখানে আনার কারণে কাল সকালে কি কি করবে তারও ঠিক নেই। নির্ঘাত পস্তাতে হবে কাল। মুখ দিয়ে তিক করে বিরক্তিসূচক শব্দ বের করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইভান। প্রয়াস সকাল সকাল তিয়াশাকে চেক আপ করালো পুরাপুরি। সমস্ত রকম টেস্ট করিয়ে তবেই ফিরে এলো ওকে নিয়ে। কাল পরশুর মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। আপাতত সাইকিয়াট্রিস্ট দেখিয়ে এইটুকুই জানা গেছে যে তিয়াশার সত্যিই মানসিক সমস্যা আছে। এজন্যই বয়সের তুলনায় অস্বাভাবিক ব্যবহার করে। হসপিটাল থেকে বাসায় ফিরতেই রেখা বলল, স্যার, একজন দেখা করার জন্য আসছে, বলে পুলিশ স্টেশন থেকে নাকি। পুলিশ স্টেশন শুনে প্রথমে রিপোর্টের কথা মাথায় এলো প্রয়াসের। তিয়াশার জন্য থানায় রিপোর্ট লিখিয়ে এসেছিল। কোথায়? বসার ঘরে। তিয়াশার দিকে একবার তাকালো প্রয়াস। তিয়াশাও প্রতিবারের মতোই ওর দিকে তাকিয়েছিল। প্রয়াস চোখ সরিয়ে এগিয়ে গেল বসার ঘরে। ভিতরে ঢুকতেই চোখে পড়ল লোকটাকে। সে উঠে দাঁড়াতে সূক্ষ্ম দৃষ্টিতে আগাগোড়া চোখ বুলিয়ে নিল প্রয়াস। চিকন চাকন গড়নের এক মধ্যবয়সী পুরুষ মানুষ, সাদাসিধে পোশাক পরিহিত, দ্বিধান্বিত মুখভাব। এই লোক কি তাহলে তিয়াশার পরিবারের কেউ? খোঁজ পেয়ে এসেছে? তিয়াশাও পিছু পিছু ঢুকলো। প্রয়াসের দিক থেকে চোখ সরিয়ে সামনের লোকটাকে দিকে তাকাতে মুখের হাসিটা মিলিয়ে গেল একদম। ভয়ে সাদা হয়ে গেল মুখটা। শরীর কাঁপতে লাগলো থরথর করে। কয়েক পা পিছিয়ে যেতেই দরজায় ধাক্কা লেগে শব্দ হতেই প্রয়াস তাকালো ওর দিকে। ওর অদ্ভুত রকমের ব্যবহার দেখে ভ্রুকুটি করলো। কি হয়েছে তোমার? বলতে বলতে কাছে এগিয়ে যেতে তিয়াশা প্রয়াসের হাত দুটো আঁকড়ে ধরে হাঁপড়ের মতো হাঁপাতে লাগলো। বেশ কাচুমাচু হয়ে গেল ভয়ে। হতভম্ব হয়ে গেল প্রয়াস। সুস্থ স্বাভাবিক মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? তিয়াশা প্রয়াসের বুকে মাথা গুজে নিজেকে লুকানোর চেষ্টা করে কাঁদতে লাগলো। অবাক হলো প্রয়াস। সন্ধিহান চোখে একবার মুখ ঘুরিয়ে তাকালো সেই লোকটার দিকে। তার মুখ দেখে মনে হলো গুরুতর কিছু করে ধরা পড়েছে সে। মুখটা শুকিয়ে গেছে পুরোই। এই লোকটা যে তিয়াশার সাথে খারাপ কিছু করেছিল তা বুঝতে দেরি হলো না প্রয়াসের। তিয়াশার অস্থির ভাব অস্বাভাবিকভাবে বাড়তেই প্রয়াস কোলে তুলল ওকে। তিয়াশা কাঠটা খামচে জড়িয়ে মাথা গুজলো প্রয়াসের বুকে। চোখ থেকে জল গড়াতে লাগলো অনবরত। শরীর যে কাঁপছে তা অনুমান করতে বেগ পেতে হলো না প্রয়াসের। প্রয়াস রুমে গিয়ে তিয়াশাকে শুইয়ে দিল। তিয়াশা কাঁধ খামচে ধরেই রাখলো। প্রয়াস হাত ছাড়াতে চাইতে খুব অসহায়ভাবে মাথা নেড়ে না করতে লাগলো বারবার। প্রয়াস গাঢ় চাহনিতে চেয়ে তিয়াশার মাথায় এক হাত গলিয়ে আশ্বস্ত করে বলল, যেতে হবে না বলেছি তো। ভয় নেই তোমার, কেউ কোনো ক্ষতি করবে না। তিয়াশা ছলছল করা চোখে তাকিয়ে রইল প্রয়াসের দিকে। সারা শরীর এখনো কাঁপছে। কাঁধের শার্ট আঁকড়ে ধরে আছে শক্ত করে। প্রয়াস একবার ওর হাতের দিকে তাকিয়ে ওর হাতের উপর হাত রেখে বলল, শান্ত হও, কিছু হবে না। ইভান বেশ অনেকক্ষণ ধরেই গেস্ট রুমের দরজার কাছে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। সকাল 10টার বেশি বাজতে চলেছে, কিন্তু ক্যান্ডেল এখনো ওঠেনি। কয়েকবার নকও করেছে ইভান, সারা শব্দ পায়নি। মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেললো ইভান। তারপর নব ঘুরিয়ে অল্প করে দরজা খুলে শুধুমাত্র মেঝের দিকে তাকালো। যা ভেবেছিল তাই। দরজা বন্ধ করলো ইভান। মুখ দিয়ে বিরক্তসূচক শব্দ করে কোমরে হাত রাখলো। আজ দরকারি মিটিং ছিল, সেটা বোধহয় না করা হবে। ইভান একটু অপেক্ষা করে আবারও নক করলো, পূর্বের তুলনায় জোরে আর বেশ কয়েকবার। ক্যান্ডেল কপাল কুঁচকে মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করলো। নক করার আওয়াজটা তীব্র আর ঘন ঘন হওয়ায় এবার আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না। ধীরে ধীরে চোখ খুলতে হলো। বেশ সময় নিয়ে ক্যান্ডেল চোখ ঘুরিয়ে দৃষ্টিসীমার মধ্যে সবটাই চোখ বুলিয়ে নিল। চোখ কুঁচকে গেল আপনা আপনি। রুমটা তার নয়, কিন্তু তবুও চেনা চেনা লাগছে। কোথায় এটা? হ্যাংওভারের কারণে ব্যথায় দপদপ করা মস্তিষ্ক খাটিয়ে মনে করার চেষ্টা করতে চোখের সামনে ভেসে এলো কিছু টুকরো টুকরো ঘটনা। অমনি হুমড়ি খেয়ে উঠে বসলো ক্যান্ডেল। গায়ের চাদরটা চেপে ধরে মেঝের দিকে তাকাতেই চমকে উঠল। মুখ হা হয়ে গেল বিস্ময়ে। শিরশির করে উঠল সারা শরীর। চকিতে তাকালো দরজার দিকে। দরজায় নক করার আওয়াজ তখনও বিদ্যমান। ক্যান্ডেল চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে আরেকবার তাকালো মেঝেতে পড়ে থাকা কাপড়গুলোর দিকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সাথে সাথে ইভানের বাসায় আবার কি করে এলো? সেদিনের মতো নিজে থেকে?
চিন্তা হতেই শরীর অবশ্যই আসতে লাগলো। পুনরায় দরজার দিকে তাকালো। মাত্রই দরজার করাঘাত থেমেছে। ক্যান্ডেল শক্ত গলায় বলার চেষ্টা করলো, আমি এখানে কেন? আমাকে এখানে কেন এনেছো? দরজার ওপাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেললো ইভান। কোনো উত্তর না পেয়ে ক্যান্ডেল আবারও প্রশ্ন ছুড়ল, চুপ করে আছো কেন? ভেতরে আসছি আমি। ইভানের কথায় চমকে উঠল ক্যান্ডেল। হড়বড়িয়ে বলে উঠল, না, একদম না, না। 5 মিনিট দিচ্ছি, ড্রেস পরে বের হও। তোমার জন্য মিটিং ক্যান্সেল করতে হলো। কাল বারবার বলেছিলাম বাসায় যেতে, তা না করে করলে উল্টোটা। আর তোমার মাথায় কি সমস্যা আছে? কমন সেন্স নেই? মিনিমাম সেন্স থাকলে অন্তত এমন কাজ করতে না। ইভানের কাঠখোট্টা গলার আটসাট কথায় হাঁ হয়ে গেল ক্যান্ডেল। লোকটা এমনভাবে কথা বলছে কোন সাহসে? জলদি রেডি হও। আবার বলল ইভান। কিছু বলতে গিয়েও বলল না ক্যান্ডেল। গাড়ির ঘটনার কথা এখনো মাথায় আছে ওর। লোকটা যদি সত্যিই কিছু করে বসে। আচ্ছা, কাল রাতে কি করেছে লোকটা? চিন্তা করতে গাল লাল হয়ে গেল ক্যান্ডেলের। কেমন কেঁপে উঠল সারা শরীর। রাগের চেয়ে লজ্জাই বেশি লাগছে। ঝিম মেরে যাচ্ছে মস্তিষ্ক। হয়েছে তোমার? চমকে উঠল ক্যান্ডেল। 5 মিনিট যে পার হয়ে গেছে খেয়ালই হয়নি। ক্যান্ডেল মেঝেতে পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকাতে বুঝলো ওগুলো আর পরা যাবে না, কারণ সবই বমিতে মাখামাখি, সাথে ভিজে ভিজে অবস্থা। এখন কি পরবেও? মুখটা মলিন হয়ে গেল ক্যান্ডেলের। একই সাথে নিজের উপর রাগও হতে লাগলো। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠল ইভান। বিরক্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।